আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। অবশেষে তাইজুল কোর্টের সাজানো রায়টা পাঠ করা হলো, বিচারপতিদের দিয়ে পাঠ করানো হলো। এই রায়টা কি হবে এটা আমরা আগে থেকেই জানতাম। তারপরও আজকে সকালে একজন আমাকে ফেসবুকে বললেন যে ভাই, প্রথমে এই শেখ হাসিনাকে যাবজ্জীবন দেওয়া হবে এবং এই যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে জামাত, শিবির এরা শাহবাগে একটা আন্দোলন গড়ে তুলবে এবং তখন পরবর্তীতে এটা কনভার্ট করা হবে মৃত্যুদণ্ডে। আমি বলেছিলাম যে ভাই, এত নাটক করার সময় তো তাদের হাতে নাই। এই যে নাটক, মানে কোথায় কার বিদায় ঘন্টা বাজছে, কার কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এটা আমরা যতটুকু জানি বা না জানি, এটা ডক্টর ইউনূস খুব ভালো করেই জানে। তাইজুল ছাত্র জীবনে যারে বলা হতো যে উঠতে ভুল বসতে ভুল শিবিরের তাইজুল, সেই তাইজুল আজকে এই আইসিটিতে যেটা কাজটা করলো, এটার কনসিকুয়েন্স আপনারা খুব তাড়াতাড়ি পাবেন। আজকে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো না। শুরুতে হলো একটা মামলা, একটা অবৈধ কোর্ট। এই কোর্টটা করা হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ, এইসব যে মুক্তিযুদ্ধে এইসব অপরাধ সংগঠিত হয়েছিল তার বিচারের জন্য। সেটাকে একটা অবৈধ অধ্যাদেশের মাধ্যমে এই জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানকার বিভিন্ন কাল্পনিক বানোয়াট অভিযোগ এনে, মানে পুরো বিষয়টা ইল্লিগাল। আমি ইল্লিগাল বলছি তা না। এই কোর্টে একজন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান, তিনি অ্যাডভাইজার হিসেবে আছেন। টবি ক্যাটম্যান নিজেই বলেছিলেন যে শেখ হাসিনার বিচার আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতে করি, সেটা নেদারল্যান্ডসের হেইগে। কিন্তু তাইজুল বাহিনী রাজি হয়নি, কারণ হেগে গেলে তো আর এইভাবে মনের মতো ইচ্ছা মতো বিচার ম্যানিপুলেট করা যাবে না। তাজুল বাহিনী সমস্ত আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই আইসিটিতে অবৈধভাবে এই মামলাটার বিচার করেছে। এই মামলার এতগুলো অসঙ্গতি, প্রথমত তো এই কোর্ট অবৈধ, দে হ্যাভ নো রাইটস। এই অপরাধ যারা যেগুলো দাবি করছে এটা বিচার করার জন্য এই আদালতটা অ্যাপ্রোপ্রিয়েট আদালত না, তারা নর্মাল আদালতে যাইতো। তো এটা প্রথমেই মানে বাতিল হয়ে যায়। তারপরে আসলে আর কোনো আলোচনার দরকার হয় না। তারপরেও কিছু বিষয় আমি একটু আলোচনা করতে চাই। এইখানে এই এই তাইজুলটা কে? এইখানে যখন 71-এর মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধী এদের বিচার হচ্ছিল, তখন তাইজুল ছিল ওই অপরাধীদের আইনজীবী। সে এখন পলিটিক্যাল হয়ে গেছে চিফ প্রসিকিউটর, সরকার পক্ষের আইনজীবী। এটা কেমনে হয়? এখানে স্পষ্ট কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা সম্ভব না। জাতিসংঘকে আয়না আপনি একটা আহ, তদন্ত করাইলেন, তদন্তের রিপোর্ট দিলেন, জাতিসংঘ বলতেছে 1400 মারা গেছে, আপনি বলতেছেন 800 মারা গেছে। সেই সময় পেপার টেপার ঘাটে দেখা যায় 150-200। এই 150-200 আবার কারা মারছে? কিছু মারা গেছে পুলিশের গুলিতে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কেন আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী গুলি করেছিল? বিকজ জাতীয় স্থাপনা, কেপিআই, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করছিল, তখন পুলিশ বাধ্য হয়ে গুলি করেছে। এবং পুলিশ যে গুলি করেছে এই সবগুলো কিন্তু ডকুমেন্টেড এবং আইন মেনে করা হয়েছে। জাতিসংঘের যে তদন্ত, এই হিউম্যান রাইটস কমিশনের যে তদন্ত রিপোর্ট, সেখানে কিন্তু এই যে অনুচ্ছেদ 98, 99, 111, 300, 314-তে এই ধরনের পুলিশি অ্যাকশনকে বৈধতার কথা বলা হয়েছে। তাহলে এবার বলেন যে এইখানে যতগুলো ডেড বডি পড়েছে সব কি পুলিশের গুলিতে? তাহলে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তখন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যে সিএমএইচ আহত আনসারদের দেখতে গিয়ে বললেন যে 7.62 বোরের যে গুলিটা, সেই গুলি নাকি পুলিশের কাছে, সেই অস্ত্র পুলিশের কাছে থাকে না। তাহলে এই স্পেশাল রাইফেল, এই স্নাইপার রাইফেল কারা ব্যবহার করেছিল? শুভ আফ্রিদি নামে একজন আর্মি থেকে বরখাস্তকৃত, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে তিনি এই আন্দোলনে স্নাইপার রাইফেল নিয়ে ছিলেন, তিনিও গুলি করেছেন। এই যে মুগ্ধ মারা গেছে, মুগ্ধর বাবা বলেছে যে মুগ্ধ পুলিশের গুলিতে মারা যায়নি। এই যে রংপুরের আবু সাইদ মারা গেছে, আবু সাইদের বুকে রাবার বুলেট লেগেছে, তার পোস্টমর্টেম 5 বার চেঞ্জ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে মাথার পেছনে ক্ষত। এই মাথার পেছনে ক্ষতটা কোত্থেকে আসছে? কেন আবু সাইদকে ঘটনাস্থল থেকে আহত হওয়ার পরে কোথাও নিয়ে যে তাকে 4.5 ঘন্টা পরে রংপুর মেডিকেল আনা হলো? কেন সেইখানে ক্যামেরা ফিট করা ছিল? এবং ক্যামেরাগুলোর অবস্থান দেখবে যে বিভিন্ন ইনসিডেন্টে ক্যামেরাগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে বন্দুক দেখাচ্ছে, ক্যামেরা ফিট করে আছে বন্দুকের দিকে, কিন্তু ওই গায়ে লেগেছে নাকি কনক্রিটে লেগেছে না মানুষের পায়ে লেগেছে। সো পুরোটা যে মেটিকুলাসলি ডিজাইন একটা প্ল্যান ছিল, কনস্পিরেসি ছিল, যেটা ডক্টর ইউনূস বলেছে, সেটা কিন্তু খুব স্পষ্টভাবে এই পুরো বিষয়টাকে আমরা দেখতে পাই। আরো অনেক অনেক ফার্স এখানে একজন আইনজীবী দিছে, রাষ্ট্রপক্ষ থেকে শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী দিছে, মোহাম্মদ আমির হোসেন। ক্যামেরা অন ছিল, তিনি বিচারপতিদের সাথে কথা বলছেন, তিনি হাসতেছেন। হলো বিচারপতি, চিফ প্রসিকিউটর, এমনকি আসামি পক্ষের আইনজীবীটাও এই নাটকে স্ক্রিপ্ট পাঠ করে গেছে। আমি তো ডাক্তার, আমি একটা জিনিস খুব কানে লেগেছে, যেমন বলছে শেখ হাসিনা নাকি জুলাইয়ের সেই জঙ্গি অভ্যুত্থানে আহতদের নাকি চিকিৎসা বাধাগ্রস্ত করেছিলেন। তিনি নাকি বলেছিলেন
যে নো ট্রিটমেন্ট নো রিলিজ, কাউকে কোনো চিকিৎসা দেওয়া যাবে না, কাউকে এভাবে ফালা রাখবা, রিলিজ করা যাবে না। তাহলে কি দেখলাম? মানে মিথ্যাচার যে কতভাবে হয়েছে এটা আসলে, এটা আপনারাও জানেন, আমরাও জানি, এটা নিয়ে অনেক বেশি কথা বলার কিছু নাই। এই এই যে ক্যাঙ্গারু কোর্টে এরকম একটা ক্যামেরা ট্রায়াল হয়েছে এবং সেটা দেখেন ধর্মের কল বাতাসে নড়ে, নইলে এই আমির হোসেন যে বিচারপতিদের সাথে হাসা হাসা কথা বলতেছে সেটা আমরা কিভাবে পেলাম? কারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল ছাত্র জনতার নামে? এখানে রোহিঙ্গারা এসেছিল, এখানে দেশি বিদেশি জঙ্গিরা অংশগ্রহণ করেছিল, পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে তারা দাবি করেছে যে বাংলাদেশের এই জঙ্গি অভ্যুত্থানে তারা অংশগ্রহণ করেছিল। এই যে মোহাম্মদপুরের বিহারীপট্টির থেকে বিহারীরা এসেছিল। তো এটা তো ছাত্র জনতার আন্দোলন ছিল না? 5টা অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে এই রায় দেওয়া হলো। সাথে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এবং কদিন আগেই চিফ প্রসিকিউটর তাজুল বলছে যে আমার উপরে প্রেশার করে লাভ নেই, আমি চেষ্টা করছি যত দ্রুত এই বিচার করা যায়। মানে একে তো প্রহসনের বিচার, সেটা আবার স্পিড। আমি ওই যে প্রথমেই বলেছি তাদের হাতে খুব সময় কম, তারা মনে করছে যে এইভাবে একটা বিচার করলে বোধহয়, আমি জানি না হোয়াট দে উইল অ্যাচিভ ফ্রম ইট। আপনি যদি চিন্তা করেন 5ই আগস্টে কিন্তু তাদের মূল প্ল্যান ছিল শেখ হাসিনাকে হত্যা করা, এবং সেই প্ল্যানটা ছিল জামাতের, এবং এই সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান তাতে এগ্রি করেছিলেন। এই দেশের বাইরে নিরাপদে আছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 71 সালে পাকিস্তানের কারাগারে বন্দী, তখন 8টি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছিল। রাজনীতিতে সেই পুরনো হিসাবটা কিন্তু আবার ফিরে এসেছে। সুতরাং তারা শেখ হাসিনাকে ধরতে পারেনি, এখন যত রাগ ছাড়ছে। কিন্তু এটা করে কি তাদের শেষ রক্ষা হবে? ডক্টর ইউনূসের কি কাউন্টডাউন শুরু হয়ে গেছে? এই যে ডক্টর খলিল ভারতে যাবেন, সম্ভবত আগামীকাল যাবেন, হি উইল ফিল দ্য হিট, তিনি টের পাবেন। আর সবশেষে একটা কথা, বেশ কিছু ফোন পেয়েছি, অনেকেরই মন খারাপ। যারা খুব মন খারাপ করছেন তাদের প্রতি আমার একটা পরামর্শ, যে মন খারাপ হলে মন খারাপ করতে হয়। যে কোনো ঘটনার যদি কোনো প্রতিক্রিয়া থাকে, যদি স্বাভাবিকভাবে কোনো প্রতিক্রিয়া হয়, অ্যালাউ দ্যাট, কিন্তু ভেঙে পড়া যাবে না। আমরা 15 মাস অতিক্রম করে এসেছি, এবং এই 15 মাসে 5ই আগস্ট আমাদের অবস্থান কোথায় ছিল, আজকে আমাদের অবস্থান কোথায়, আজকে শেখ হাসিনা কোথায়? জাস্ট হিসাবটা দেখেন। জাস্ট সময়ই শেখ হাসিনাকে রাজস্বিকভাবে ফিরিয়ে আনবে। সো আমরা তো ক্রমশ শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাচ্ছি। তারা আজকে 32 ভাঙার চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে। 32 আসলে কিছু নাই, বেসিক্যালি গুড়িয়েই তো দিয়েছে, তাও তারা ব্যর্থ হয়েছে। এই কোর্টের একটা রায় দিয়ে তারা সাময়িক উল্লাস করবে, তারা তাদের অক্ষমতাগুলো ঢেকে তারা এই উল্লাসের মধ্য দিয়ে একটা মনস্তাত্ত্বিক চাপ আপনাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করবে। কিন্তু রাজনীতি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই রাজনীতির এই প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলেই রাজনীতি করছে। তো রাজনীতিতে দুঃসময় আসে, কিন্তু এটাই শেষ না। শেখ হাসিনা অত্যন্ত শক্ত আছেন, তিনি জানতেন এই রায়টা তার কি হবে, কিন্তু তিনি ভেঙে পড়েননি। তিনি ক্রমাগত কথা বলেছেন, তিনি বিশ্বের সামনে আজকাল কথা বলছেন। এবং এই যে সাজানো মামলা, এই যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এগুলো কোনো কিছুই থাকবে না। তাহলে এগুলো থাকবে না যে বলি কিসের ভিত্তিতে বলি? যে প্যাকেজে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, যে প্যাকেজে শেখ হাসিনা ফিরবে, সেই প্যাকেজেরই অংশ থাকবে এই আইসিটিতে যে অবৈধ বিচারগুলো হয়েছে সব বাতিল করে দেওয়া, এবং সেটা হবেই। আমার এই কথাটা আপনারা নোট ডাউন করে রাখেন। বাংলাদেশের আত্মঘাতী জঙ্গিরা আজকে নিশ্চয়ই খুব উল্লাস করছে, তারা শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিতে পেরেছে। দেখুন, এই আলোচনায় আমাদের কয়েকটা শব্দ, বিচার, কোর্ট, রায়, এই শব্দগুলো আপনি উচ্চারণ না করে হয়তো পারবেন না, পারবেন যদি আপনি যথেষ্ট চিন্তা করেন। এই শব্দগুলো যেই যেই প্রহসন হয়ে গেল, প্রহসনও না, যে ওদের পক্ষ থেকে আন্তরিক যেই মহড়া হয়ে গেল, সেখানে এই শব্দ কোনোটা আমাদের ভাষায়, অর্থাৎ আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তি, আমরা যারা শেখ হাসিনার সৈনিক, তাদের ডিসকোর্সে কিন্তু এই শব্দগুলো কখনো ব্যবহার করা উচিত নয়। কারণ হলো প্রতিটা শব্দের একটা ওজন আছে। কোর্ট বলুন বা আদালত, কিংবা ধরেন বিচার, রায়, প্রতিটা শব্দই তো যথেষ্ট ভারী শব্দ, তাই না? এই শব্দগুলো কি আত্মঘাতী জঙ্গিদের সাথে যায়? যায় না। কিন্তু আমাদেরকে এই শব্দগুলো হয়তো ব্যবহার করতে হচ্ছে, তারপরও আমাদের সচেতন থাকতে হবে শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে। যদি আমরা সচেতন না থাকি, আমরা আসলে একটা পুরোপুরি অন্যায়, অন্যায্য, অবৈধ, কোনোভাবেই পৃথিবীর এবং আল্লাহর কোনো আইনেই যার যে জিনিসগুলো আসলে আপনার বৈধতা নাই, সেই জিনিসগুলোকে আমরা যাতে এই শব্দগুলো প্রয়োগ করে
2%, 3%, 5% বৈধতা না দিই, সেই দিকটা আমাদের অন্তত সচেতন থাকতে হবে যে এটা কি কোর্ট ছিল, এটা কি রায় হলো, এখানে কি বিচার হয়েছে, না কোনোটাই আসলে হয়। এদের যে পরাজয়ের যে গ্লানি এবং জঙ্গিদের আপনার তাদের প্রাপ্য বুঝিয়ে না দেওয়ার ফলে তারা যে সুযোগ পেল, সেই সুযোগটাকে তারা এখন যথেচ্ছাচার কাজে লাগাচ্ছে। এখন আমাদের কি করা উচিত? আজকের দিনে আমাদের কি করা উচিত? আমাদের একটু পুরো জিনিসটা পর্যালোচনা করা উচিত। আমি অবশ্য আজকে ভিডিও করার মতো সুস্থ না, কিন্তু ভিডিওটা আবার আমাকে কেউ কেউ এসে কমেন্ট করে যে আপনি হাসেন কেন ভিডিও করতে গেলে। আসলে হাসিটা না থামানো যায় না। একটা জাতি বলুন বা একটা বিশাল জনগোষ্ঠী বলুন, একটা জাতির মধ্যে, এবং বিশেষ করে তাদেরকে, সেই জনগোষ্ঠীর, আমি জঙ্গিদের কথা বলছি, তাদের যে বুদ্ধিজীবী বা ইত্যাদি শ্রেণী আছে, এদের মূর্খতা, এদের কোন রকম কাণ্ড জ্ঞানের বালাই না থাকা, এই জিনিসগুলাকে আপনি যদি সত্যিকারের দূরদৃষ্টি দিয়ে যাচাই করতে পারেন, আপনার আমার মতোই হাসি পাবে। এখানে হাসি ছাড়া মানে এদেরকে আর আপনি কি দিয়ে সংজ্ঞায়িত করবেন? হ্যাঁ, যে কোনো একটা সমাজের সেটা জঙ্গি সমাজ হলেও, মনে করেন যে আফগানিস্তানের জঙ্গি সমাজেরও, আমি জানি না অবশ্য, ধারণা করি যে তাদেরও হয়তো কাণ্ড জ্ঞান সম্পন্ন 2-4টা লোকজন আছে। পাকিস্তানে তো আছেই, পাকিস্তানে অনেক জটিল, আমি মাঝে মাঝে বলি। বাংলাদেশের যে জঙ্গি শ্রেণীটাকে, জঙ্গি শ্রেণী এবং তাদের যে শাসক শ্রেণী, জঙ্গি শ্রেণী কারা? জামাত। আর তাদের শাসক শ্রেণী কারা? তাদের শাসক শ্রেণীর লোকগুলা হলো ইউনুস, আবু সাইদ, কি আব্দুল্লাহ আবু সাইদ, দেবপ্রিয় ভট্টাচার্য, মাহফুজানা, মতিউর রহমান, তুষার নামে একজন তরুণ, মনে করেন যে তরুণ, আব্দুল তুষার, এইভাবে আবার জয় মামুন, যাদের ছবি দেখলাম আর কি প্রথম আলো, তো এই শ্রেণীটাকে বাংলাদেশের জঙ্গি এবং তাদের শাসক শ্রেণী, অর্থাৎ তাদের যে বুদ্ধিবৃত্তিক, তাদের কি বলবো, বুদ্ধিবৃত্তিক চেতনা উজ্জীবিত রাখার জন্য শ্রেণীটা আছে বাংলাদেশে। পাকিস্তানেও এরকম একটা ব্যবস্থা আছে, দেখবেন। এই যে আমরা যাদের দেখি, বিলওয়াল ভুট্টো কিংবা শাহবাজ শরীফ, এরা ধরেন বাংলাদেশের ইউনুস, তারেক রহমান, তারপরে আমতারেকের কথা বলছি না, আমতারেক অবশ্য বেচারা, তারপরে এই যেগুলো আছে, সিরাজুল ইসলাম চৌধুরী, বদরুদ্দিন ওমর, সদ্য মৃত, এরা হলো পাকিস্তানের শাসক শ্রেণী। আর জঙ্গিরা যারা আছে ফিল্ড লেভেলে, এরা হলো বাংলাদেশের জামাত, হেফাজত, এগুলো। এই শ্রেণীর আপনার কাণ্ড জ্ঞান বলুন, বোধ বুদ্ধি বলুন, এদের ইতিহাস বোধ বলুন, কোনোটাই এরা জীবিত রাখতে পারে নাই, অর্থাৎ কোনোটাই এদের মধ্যে কাজ করে না। এটা একটা পরিহাস, মানে এটা একটা ট্র্যাজেডিও। আপনি যদি এই ধরনের কোন শ্রেণীর সাথে সহযোগী হয়ে যান, জঙ্গি মৌলবাদী, যারা মূলত, বারবার জিনিসটা মনে রাখতে হবে, এরা কিন্তু আত্মঘাতী। এই আত্মঘাতী শ্রেণীটার সাথে আপনি যদি যান, আপনি আর কোনোদিন যুক্তিহীন মানুষ হিসাবে সমাজে বলুন, পৃথিবীতে বলুন, এই জীবনে বলুন, আর ফিরে আসতে পারবেন না। ফিরে আসতে হলে আপনাকে ক্ষমা চাইতে হবে, এবং ক্ষমাটা এইভাবে চাইতে হবে, ক্ষমাটা আমার কাছে বা আমার মানে কারো কাছে চাইতে হবে না, ইনফ্যাক্ট যুক্তির কাছেই চাইতে হবে, যে না, কোনো একটা লোভে পড়ে এদের পেছনে গিয়েছিলাম, আমি তো এটা না, আমি স্বার্থের জন্য গিয়েছিলাম, এইভাবে যদি না বলে, ওটা ফিরে আসা আর যায় না আসলে। সেজন্য মতিউর রহমান বলুন, এই যে মাহফুজানা, যারা আজকে এই জঙ্গিদের সাথী, এরা কেউ আর কখনো ফিরে আসতে পারবে না আসলে। দুর্ভাগ্য না এটা? যা হোক, ভূমিকা আজকে অনেক লম্বা হলে হোক, আমি তো চাই যে আমার ভিডিও কয়েকজন মানুষ দেখলেই হয়। শেখ হাসিনা দেখুক, শেখ হাসিনার যারা রাজনৈতিক উত্তরাধিকার, সজীব ওয়াজেদ জয় যদি হন, উনি দেখুন, বা ওনাদের যারা মানে ওনাদের যারা এইড আর কি, ওনাদের যারা সহকর্মী, সহযোগী, যাদেরকে নিয়ে ওনারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা দেখুক। এইভাবে গোটা 50-60 জন মানুষ এই ভিডিওগুলো দেখলেই আমার এই ভিডিও করা সার্থক হয়ে যায়। তো আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে আমি 2 জন মানুষকে স্মরণ করতে চাই। তারা একজন হলেন আসাদুজ্জামান খান কামাল, আরেকজন হলেন চৌধুরী মামুন, আমাদের পুলিশের সাবেক যে আইজিপি। দেখেন, এত বড় আওয়ামী লীগ দলটা, কিন্তু ইতিহাসের নামটা লেখালেন শেখ হাসিনার পাশে কামাল সাহেব। মামুন সাহেব একটু ভিন্ন হয়ে গেছেন, বাট উনিও নাম লিখিয়েছেন। আমি কামাল সাহেবের কথাই বলতে চাই। আজকে যদি কামাল সাহেবের জায়গায় আমার নামটা থাকতো, আমি আসলে খুবই খুশি হতাম। এই সৌভাগ্য, মানে ইতিহাস এই ধরনের সৌভাগ্য সবার উপর আরোপ করে না, যেটা কামাল সাহেবের উপর করলো। উনি জঙ্গিদের দ্বিতীয় বড় শত্রু হিসাবে ওনার নামটা লিপিবদ্ধ হলো।
যে জঙ্গিরা মানবতার শত্রু, যারা যে কোনো একটা সমাজের জন্য আপনার শুধু অনন্ত দুঃখ কষ্টের, একটা মানুষ, একটা জাতির আপনার অর্থনৈতিক যে উন্নতি বলুন ইত্যাদি, এগুলোর পুরোপুরি এগুলো নষ্ট করে। ওদের যা আছে তা তো আছে, কিন্তু খুব গভীরে গেলে সব মানুষের ক্ষতি হলো তাদের অর্থনৈতিক, তাদের সৃজনশীল কিংবা তাদের যে কোনো ধরনের বিকাশের যেসব কর্মকাণ্ড আছে সেগুলোকে বন্ধ করা হলো বাংলাদেশের যেসব জঙ্গিরা 24-এ উত্থিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃশ্যপট থেকে সরে যাওয়ার পর তাদের কাজ। হ্যাঁ, তারা যাদেরকে সবচেয়ে বড় শত্রু মনে করে তাদেরকেই তো মৃত্যু মানে মেরে ফেলতে চায়, তাই না? আপনারা জঙ্গি মাসুদের ওই ভিডিওটা তো দেখেছেন যে শেখ হাসিনাই তাদের টার্গেট ছিল। আজকে প্রমাণ হলো কাগজে কলমে যে কামাল সাহেবও তাদের টার্গেট ছিল। তাহলে আজকে আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতা এই সব মিলে কিন্তু কামাল সাহেব আজকে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি। শেখ হাসিনা তো আসেনি, শেখ হাসিনার কথা আমি আসছি। তার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস স্মরণ করতে হবে, এই মামুন সাহেবের পরিস্থিতিটাও আমাদেরকে বুঝতে হবে। কথা হলো যে বেচারা তাদের হাতে ধরা পড়েছে, ধরা পড়ার পর উনি রাজসাক্ষী হয়েছেন বা ইত্যাদি হয়েছেন। এটাকে আমি বড় করে দেখতে চাই না, অনেকে হয়তো বড় করে দেখতে চাইবে না, আমার কাছে মনে হয় যেটা অতি ক্ষুদ্র একটা বিষয়। আপনি যখন শত্রুর হাতে ধরা পড়েন তখন আপনার আচরণ সেখানে অনেক সময় আপনার আচরণের কৌশলটাই আমি মনে করি বড়। এই মামুন সাহেবকে যদি আজকে 5 বছরের জেল না দিয়ে মৃত্যুদণ্ড দিত তাহলে হয়তো ওরা 2 সপ্তাহ পরে সেটা কার্যকর করে করতো না। তো শেখ হাসিনাকে আর কামাল সাহেবকে ধরা পাচ্ছে না। তো মামুন সাহেব তার জীবন যদি বাঁচান এই পদ্ধতিতে, এটাকে আমি সাধুবাদী দিব। কিন্তু আমরা যদি সত্যিকার অর্থে দেখি 2024-এ প্রকৃত হিরো কারা ছিল? পুলিশই তো ছিল, তাই না? পরে পুলিশকেই তো ব্যাপক হারে তারা জঙ্গিরা মেরেছে এবং অত্যাচার, এগুলো আমরা ডিটেলসে না গেলেও জানি কি হয়েছে। কিন্তু তার সাথে আপনি বাংলাদেশের সামরিক বাহিনী বা সেনাবাহিনীকে তুলনা করে দেখুন, 2024-এ তারা পুরোপুরি হেরে গেল, তারা পরাজয় বরণ করলো, তারা জঙ্গিদের পক্ষ নিল, পুলিশ জঙ্গিদের বিরুদ্ধে ছিল। একটা বাহিনী হিসাবে পুলিশ কিন্তু 2024 সালে তাদেরকে নিজেদেরকে দেশের একটা জনপ্রিয় ইনস্টিটিউশন হিসাবে তুলে ধরলো এবং তারা কিন্তু সেই মর্যাদা, বাংলাদেশের ইতিহাস যেভাবে একদিন লেখা হবে সেই ইতিহাসে সেনাবাহিনী হবে একটা পরাজিত শক্তি, পাকিস্তানি দোসর, বা আমাদের মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের দোসর হিসাবে চিহ্নিত হবে। সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবাই তো সেনাবাহিনী বলে, আমি সেই জন্য সেনাবাহিনীকেই বলছি। তার পাশাপাশি পুলিশ হবে একটা বীরের বাহিনী, সেই হিসাবে চিহ্নিত থাকবে। এবং মামুন সাহেবের জীবন যে রক্ষা পেল জঙ্গিদের হাত থেকে, এটাকে ভালোভাবে দেখছি। আমরা একজন মামুন সাহেব যিনি এই জঙ্গি উত্তেজনা চলাকালীন শেখ হাসিনার পাশে ছিলেন, তাকে আমি বড় করেই দেখি। আপনার 5 আগস্টের পরে বা উনি যেদিন থেকে বা 5 আগস্টের পরে বা উনি গ্রেপ্তার হওয়ার পর থেকে উনি কি আচরণ করেছেন সেটা আমাদের কাছে বড় হওয়া উচিত না। আমাদের কাছে বড় হওয়া উচিত যতক্ষণ পর্যন্ত এটা করছেন সেটা হওয়া উচিত আমাদের বিবেচনার বিষয়। ঠিক একইভাবে এই যুদ্ধটা করার যখন সুযোগ ছিল তখন ওয়াকার কি করেছে সেটা হবে আমাদের কাছে বিবেচনার বিষয়। 5 আগস্টের পরে ওয়াকার কি করেছে, আজকে যদি ওয়াকার শেখ হাসিনার পক্ষ নিয়ে কোনো একটা মিরাকল কিছু করেও ফেলে, ওয়াকার যে কালিমা তার কপালে এঁকে নিয়েছে, হ্যাঁ, যে কালিমা দিয়ে ওয়াকার তার কপালকে ক্লেদাক্ত করেছে, সেটা কিন্তু থেকে যাবে। সেটা আপনি চাইলেও আর মুছতে পারবো না। দেখেন, এখন আমি আসল কথায় ফিরে আসি। আমাদের জাতীয় বীর শেখ হাসিনা যদি 5 আগস্ট জঙ্গিদের হাতে মরে যেতেন, সেটা তো মোটেই বুদ্ধিমানের কাজ হতো না। মামুন সাহেবের এখন জীবনটা রক্ষা পেয়েছে যে পদ্ধতিতে, সেটাকেও আমি সাধুবাদ দিই। শেখ হাসিনা যদি 5 আগস্টের পরে আর কোনো ভূমিকা বাংলাদেশের জীবনে নাও রাখতে পারতেন, তাহলেও শেখ হাসিনা এই বাংলাদেশের ইতিহাসে, যেই দেশটা স্বাধীন হয়েছে একটা 9 মাস যুদ্ধ করে, 2 দশকের উপর 23-24 বছর পাকিস্তানের মতো একটা অত্যন্ত শক্তিশালী রাষ্ট্র কাঠামোর, শক্তিশালী বলতে এই শক্তিশালী আবার গণতান্ত্রিক শক্তি না, সামরিক ভাবে একটা কৃত্রিম রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছে, সেই রাষ্ট্রের বীরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তো তারপরে শেখ হাসিনা। এটা উনি যদি 5 আগস্টের পরে আর কোনো ভূমিকা নাও রাখতে পারতেন বাংলাদেশের জীবনে, তাও কিন্তু উনি থাকতেন সেই 2 নাম্বার ব্যক্তি, এবং এতটা দূরত্ব নিয়ে থাকতেন অন্য কারো সাথে, আর কারো কিন্তু সেখানে তুলনা চলে না। আমরা অনেক সময় বলি যে জাতির পিতার সুযোগ্য কন্যা, কথাটা অবশ্যই সত্য, কিন্তু একটা জিনিস দেখবেন যে কোন সফল পিতা মাতার সন্তান
ততটা সফল কিন্তু হয় না। এটা হলো, এটার অনেকগুলো কারণ আছে, এটা বৈজ্ঞানিক কারণও আছে। আমরা কি গান্ধীর সন্তানদের গান্ধীর মতো কাউকে হতে দেখেছি? না, এটা হওয়া যায় না। আপনি যে কোনো দেখবেন একজন নোবেল প্রাইজ পেয়েছে, তার সন্তানরা নোবেল প্রাইজ পায় না। যোগ্য হওয়া খুব কঠিন জিনিস। কিন্তু আমাদের সৌভাগ্য যে শেখ হাসিনা ঠিকই বঙ্গবন্ধুর কন্যা হিসাবে পিতার যোগ্যতাটাকে উনি প্রমাণ করেছেন, যেটাও কিন্তু সন্তান হিসাবে সাধারণত প্রমাণ করা যায় না। এই জন্য আমরা আশা করতে পারি না যে বঙ্গবন্ধুর